আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের একাদশ অধ্যায় চলো বিদ্যুতের দিনাজপুর বোর্ড 2024 আসায় সৃজনশীলটা সলভ করব। দেখো, উদ্দীপকে একটা বর্তনী দেওয়া আছে এবং এই বর্তনীতে এই যে 4 ওহম এবং 2 ওহম এই রোধ দুইটার মধ্য দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে না, বা এই দুটোকে বাদ দিয়ে কেন আমি ড্র করব বর্তনীটা, সেটা আগে বোঝাই দিই। দেখো, আমরা জানি বিদ্যুৎ প্রবাহিত হয় সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, ঠিক আছে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এখন এই যে প্লাস দিকটা হচ্ছে উচ্চ বিভব, এই দিক থেকে বিদ্যুৎ আসলো, খেয়াল করো, বিদ্যুৎ ঢোকার পর কি হবে, এই রাস্তা দিয়ে যাবে এবং এই রাস্তা দিয়ে যাবে। খেয়াল করো, বিদ্যুৎ এই দিক থেকে টোটাল যে বিদ্যুৎটা আসলো, অর্থাৎ পুরো বর্তনী যে বিদ্যুৎটা তৈরি করে সেটা হায়ার পটেনশিয়াল দিক থেকে উৎপন্ন হওয়ার পর দুইটা রাস্তা পাচ্ছে, একটা এই দিকে আর একটা এই দিকে। তাহলে কি করলো, সে এই দুই পথে চলে গেল, এই দিক থেকে এসে দুইভাবে ভাগ হয়ে গেল। যাওয়ার পর এর দিক কোনটা, বিদ্যুৎ প্রবাহের দিক হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। নিম্ন বিভব কোন দিকে আছে, এই দিকে। এই যে দেখো, এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল সাইড, নেগেটিভ দিক। তাহলে এই দিক থেকে বিদ্যুৎটা এসে এই লোয়ার পটেনশিয়াল সাইডে আসবে। এখন কথা হচ্ছে, এই যে বিদ্যুৎটা আসলো এই দিক থেকে আসার পর এই দিকে কি কোনো রাস্তা আছে? নাই। এদিকে কি কোনো গ্রাউন্ডিং করা আছে? অর্থাৎ এই দিকটা যদি গ্রাউন্ডিং থাকতো, মাটির সাথে সংযুক্ত করা থাকতো, তাহলে কিন্তু বিদ্যুৎ সম্পূর্ণটা এই দিক থেকে বের হয়ে এসে এদিকে মাটিতে চলে যেত। সেটাও নাই। তাহলে এটা কি একটা খোলা তার না? খোলা তার। তাহলে কখনোই বিদ্যুৎ এর মধ্য দিয়ে প্রবেশ করবে না। যদি বিদ্যুৎ লোয়ার পটেনশিয়াল দিকে যেতে না পারে, ঠিক আছে, তাহলে কোনোভাবেই এই রোধের মধ্যে দিয়ে প্রবেশ করবে না। আর এই রোধের পরে কোথাও কি লোয়ার পটেনশিয়াল দিক আছে? নাই। তার মানে এই কারণে এই ফোরমের মধ্য দিয়ে বিদ্যুৎটা ঢুকবে না। ঢুকে সে কী করবে, এই দিক থেকে আসার পর এই 12 ওহমের মধ্য দিয়ে ঢুকবে। ঠিক আছে, কথা কি বুঝছো? তাহলে বিদ্যুৎ আসার পর দুইটা রাস্তায় ভাগ হয়ে গেল, এই দিক থেকে আসলো এবং এটা এই 20 ওহমের মধ্য দিয়ে সি বিন্দুতে। এখন দেখো, সি বিন্দুতে কিন্তু এই দুইটা বিদ্যুৎই, অর্থাৎ এই যে ভাগ হয়ে যাওয়া যে বিদ্যুৎটা, উভয়ে এসে সি বিন্দুতে মিলিত হলো। সি বিন্দুতে মিলিত হওয়ার পর আবার দুইটা রাস্তা পাইছে তারা লোয়ার পটেনশিয়াল দিকে আসার জন্য। তাহলে আবার এই দুইটা রাস্তায় ভাগ হয়ে তারা লোয়ার পটেনশিয়াল এই সাইডে আসবে। এখন এই যে ডি থেকে আসলো বিদ্যুৎটা, খেয়াল করো, এই দিক থেকে যে আসার পর সে কি এইদিকে যাবে না। কেন? কারণ এইটাই তো লোয়ার পটেনশিয়াল সাইড। এই যে দেখো, এই পুরো তারটা, এই যে পুরো তারটা আছে যে নেগেটিভ না, নেগেটিভ এই তারটা পুরোটা কিন্তু শর্ট করা। তার মানে এই বিন্দু যে কথা এই বিন্দুটা কিন্তু একই কথা। এই পুরোটা হচ্ছে কি লোয়ার পটেনশিয়াল সাইড। তার মানে সে এই 5 ওহম অতিক্রম করে লোয়ার পটেনশিয়াল সাইডে চলে আসছে। এ আর কোনো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত হবে না বা ঢুকবে না। বুঝতে পারছো কথাটা? তাহলে এই দিক থেকে আসলো এসে লোয়ার পটেনশিয়াল সাইড পেয়ে গেছে, নেগেটিভ সাইড। অর্থাৎ এইটা নেগেটিভ, মানে এই পুরো তারটা কিন্তু নেগেটিভ। ঠিক আছে, তাহলে সে নেগেটিভ তার পাওয়ার পর, অর্থাৎ লোয়ার পটেনশিয়াল সাইডে আসার পর সে আর কোনো রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে প্রবেশ করবে না। এই কারণে আমরা এই সার্কিটে এইটা এবং এই দুইটা রেজিস্ট্যান্সকে কি করব, যখন সমাধান করব তখন এই দুইটা রেজিস্ট্যান্সকে বিবেচনা করব না। কেন করব না? কারণ এদের মধ্য দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ প্রবাহিত হয়নি। ঠিক আছে, এখন আমরা যদি গ নম্বরে যদি আসি, তাহলে দেখো কি বলছে যে বর্তনীর মোট রোধ নির্ণয় করো। এখন মোট রোধ মানে কি? বাধা। কিসের বাধা? কারেন্ট প্রবাহের বাধা। তাহলে কারেন্ট যে রেজিস্ট্যান্সগুলোর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়েছে, সেই রেজিস্ট্যান্সগুলোকে আমরা শুধুমাত্র কি করব, বিবেচনা করব। কেন? কারণ এই যে বাধাটা নির্ণয় করব, কিসের বাধা? কারেন্ট প্রবাহের বাধা। তাহলে যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়নি, সেই বাধা তো আমরা গণনা করব না। বুঝছো কথাটা? কি বুঝছো? তার মানে কারেন্ট যাদের মধ্যে দিয়ে গেছে সেই বাধাগুলোকে বা রেজিস্ট্যান্সগুলোকে আমরা বিবেচনা করব। তাহলে মোট রোধ নির্ণয় করার সময় দেখবো আমরা একটা বিষয় খেয়াল করব। দেখো, তাহলে এইটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স, খেয়াল করিও। তাহলে এই বর্তনীতে দেখো, এই 7 এবং এই 5 কিসে আছে? শ্রেণীতে আছে। কিসে আছে? শ্রেণীতে আছে। খেয়াল করিও, শ্রেণীতে আছে। তাহলে এই 7 এবং 5 যেহেতু শ্রেণীতে আছে, তাহলে আমরা প্রথমে RS1টা বের করে ফেলি। তাহলে RS1 কত? 7 + 5। তাহলে এই যে 7, মানে তোমরা সূত্রও লিখতে পারো, আমি সূত্র না লিখে শর্টকাট করে দিচ্ছি। মানে এটাকে R1 ধরলে এটাকে R5 ধরতে পারো, এভাবে ধরতে পারো, অথবা এটা হচ্ছে R7, এটা হচ্ছে R5, এভাবেও ধরতে পারো। ঠিক আছে, তাহলে আচ্ছা আমি লিখে দিলাম R5 + R7। ঠিক আছে, তাহলে R5 + R7 যদি এই দুটো যোগ করো, কত হয়? 7 + 5 12 ওহম। ঠিক আছে, তাহলে এই দুইটা যোগ করে আমি 12 ওহম পাইছি। খেয়াল করো, এই 12 খেয়াল করো, এই 12 এই সাইড এবং এই সাইড এবং এই যে 12 আছে, এটার এই সাইড এবং এই সাইড কি সেম না? সেম যদি হয়, তাহলে দেখো এই দুইটা থেকে যে মানটা পাইলাম সেইটা এবং এই 12, এই দুইটা পরস্পর কিসে? প্যারালালে আছে। কিসে আছে? প্যারালালে আছে। তাহলে এইটার সাথে এইটা প্যারালাল করো। আর এখানে একটা সূত্র আছে, সেটা হচ্ছে দুইটা সমমানের রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, তাহলে তাদের তুল্য রোধ হয় তাদের মানের অর্ধেক। মানে এই 7 + 12, এই 12 আর এই 12 প্যারালালে, তার মানে এই দুটাকে প্যারালাল করলে এই পুরোটা থেকে মান পাবো 12 এর অর্ধেক 6। সেটা কিভাবে? এই যে দেখো,
তাহলে এই দুইটা থেকে একটা রেজিস্ট্যান্স পাইছি না, পাইছি, সেটার সাথে এটা প্যারালালে, সেটা আমরা বের করি। 1 ডিভাইডেড RP1, ঠিক আছে, সমান কি হবে, এই যে দেখো 1/12, তাহলে এটাকে বললাম R12 প্লাস 1 ডিভাইডেড কত, 1 ডিভাইডেড এই যে এই দুইটার যোগফল আমরা বের করছি আগে RS1, এই যে RS1 বের করছি। তাহলে এখন দেখি কত আসে, 1 ডিভাইডেড R12, 12 এর মান 12 প্লাস 1 ডিভাইডেড RS1, S1 এর মান কত ছিল 12, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু মানটা আসতেছে কত, মানটা আসতেছে হচ্ছে 1/6, 1/6। এখন যেহেতু এটা আসতেছে 1/6, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 1/RP1 সমান 1/6, তাহলে আমরা লিখব যে RP সমান কত, 6, এটা বোঝা গেল। 1/RP1 যদি 1/6 হয় তাহলে RP1 সমান 6, আচ্ছা এটা বুঝলাম আমরা। তাহলে RP1 মানে কি, RP1 মানে আছে দেখো এই যে দুইটা মিলে একটা রোধ পাইছি সেইটা এবং এই 12, এই পুরোটা থেকে আমি RP1 বের করলাম, কিন্তু সেটার মান কত, সেটার মান হচ্ছে 6, কথা কি ক্লিয়ার, ক্লিয়ার। এখন আমরা যেটা করব এই সাইডটায় আসি, এই সাইডটায় আসি, দেখো এই 12 এবং এই 12 কিসে আছে, সরি এই 12 এবং এই 8 কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে আমরা কি করব, RS দিয়ে বের করব। তাহলে RS2, কেন RS2, কারণ এখানে একটা সিরিজ কানেকশন ছিল, সেটা RS1 ধরছি, তাহলে এই ক্ষেত্রে আমরা RS2 ধরলাম। তাহলে এইটা এবং এইটা কি হয়, 12 আর 8 কত হয় বলো, 12 আর 8 হচ্ছে 20, ঠিক আছে, আমি একবারে লিখে দিলাম যেহেতু যোগ করতে হবে। অথবা আমি সুন্দর করে লিখে দেই RS2 হচ্ছে R12 প্লাস R8, ওকে। তাহলে কত হচ্ছে, দুইটা যোগ করলে 20 হচ্ছে, 20 ওহম, ঠিক আছে, 20 ওহম। এখন দেখো এই যে 20 ওহম, এই দুইটা থেকে যে 20 ওহম পেলাম, সেই 20 ওহম এই 20 ওহমের সাথে কিসে আছে, প্যারালালে আছে না, প্যারালালে আছে। তাহলে 20 আর 20 প্যারালাল করলে এখান থেকে পাবো 10, ঠিক আছে। সেটা কিভাবে করবো, এই যে 1 ডিভাইডেড RP2, কেন 1 ডিভাইডেড RP2, কারণ এই যে RP1 আর একটা ছিল এই দিকে, এটা RP2, আচ্ছা 1 ডিভাইডেড RP2 কাকে কাকে প্যারালাল করব, এই দুইটা মিলে যেটা পাইছি এই 20 সেটা এবং এই 20, তাহলে লিখবো 1 ডিভাইডেড RS2 প্লাস 1 ডিভাইডেড R20, বুঝছো কথা। তাহলে 1 ডিভাইডেড RS2 এর মান কত পাইছিলাম, 20 প্লাস 1 ডিভাইডেড 20, তাহলে এখান থেকে মান আসে 1/10, ঠিক আছে। তাহলে এই যে দেখো RP2 কিন্তু কত বের হয়ে গেছে বলো, RP2 কিন্তু বের হয়ে গেছে 10। তাহলে এখান থেকে RP2 ইজ ইকুয়াল পাইলাম কত, 10 পাইছি। এখন দেখো এই তিনটা থেকে প্রথমে এই দুটোকে শ্রেণী করছি, শ্রেণীর সাথে এটাকে সমান্তরাল করছি, করার পর পুরোটা থেকে মান পাইছি 6, এই দুটাকে কি করছি, শ্রেণী করছি, করার পর প্যারালাল করছি, পুরোটা থেকে মান পাইছি কত, 10। তাহলে এই যে 10 এবং এই 6, এই দুটো এখন শ্রেণীতে হয়ে গেল না, শ্রেণীতে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু এখন আমরা খুব সহজেই বের করতে পারি। তাহলে আর ইকিউ কি হবে, মানে তুল্যরোধ হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল RP1, এই যে RP1 এর সাথে শ্রেণীতে হয়ে গেল RP2। তাহলে যদি যোগ করি 6 যোগ 10, তাহলে মানটা কত আসে, মানটা আসে 16 ওহম। এই যে 16 ওহম বের হলো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি বলতো, তুল্যরোধ, বর্তনীর মোট তুল্যরোধ। কথা ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা এখন দেখো গ নম্বর গেল, এখন আমরা করব ঘ নম্বরটা। তো ঘ নম্বর বলছে এসি ও ডি অংশের বিভব পার্থক্য সমান হবে কিনা, এসি এবং ডি অংশ। তো আমার আগে জানতে হবে এসি কোনটুক আর ডি কোনটুক। তাহলে দেখো এই যে এ বিন্দু কোথায়, এই যে এটা এ, সি কোথায়, এই যে এটা। তাহলে এসি মানে কি, এসি মানে হচ্ছে এই এ এবং সি বিন্দুর বিভব পার্থক্য, এই বিন্দু এবং এই বিন্দুর বিভব পার্থক্য। তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য মানে কি, এই দুই বিন্দুর বিভব পার্থক্য মানে হচ্ছে এই 20 ওহম যে রেজিস্ট্যান্স আছে এইটার মধ্য দিয়ে যে পরিমাণ ভোল্টেজ নষ্ট হয়েছে সেটাই হচ্ছে এই এ এবং সি এর বিভব পার্থক্য। তার মানে যে পরিমাণ বিভব পার্থক্য থাকবে সেই পরিমাণ ভোল্টেজ ওই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ড্রপ হবে। তার মানে আমরা 20 ওহমের ভোল্টেজ ড্রপ যা বের করব সেটাই হবে এসি এর বিভব পার্থক্য। কথা ক্লিয়ার। এরপরে ডি অংশের বিভব পার্থক্য, ডি মানে কোনটা, যে ডি ই, এই অংশের বিভব পার্থক্য কি হবে বলো, এই অংশের বিভব পার্থক্য হবে এই 5 ওহমের মধ্য দিয়ে যে পরিমাণ ভোল্টেজ নষ্ট হবে বা ড্রপ হবে, এই 5 ওহমের যে ভোল্টেজ ড্রপ সেটাই হবে ডি অংশের বিভবের পার্থক্য। অর্থাৎ যে পরিমাণ বিভবের পার্থক্য থাকবে সেই পরিমাণ বিভব ওই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে নষ্ট হবে বা ড্রপ হবে। এইটুক বুঝছো কিনা বলো। যদি এইটুক বুঝো তাহলে এখন দেখো আমরা ঘ নম্বরটা সলিউশন করে ফেলি। দেখো এখন ঘ নম্বর বলছি এসি ও ডি অংশের বিভব পার্থক্য সমান হবে কিনা। তাহলে ভোল্টেজটা জানা দরকার। এখন দেখো এখানে রেজিস্ট্যান্স জানা আছে না, আছে। তো রেজিস্ট্যান্স যদি জানা থাকে ভোল্টেজ বের করতে গেলে কি লাগে, কারেন্ট লাগে। কারণ আমরা জানি ভি ইজ ইকুয়াল আইআর, ভোল্টেজ ইজ ইকুয়াল কারেন্ট গুণন রেজিস্ট্যান্স। তাহলে যেহেতু আমি বের করবো ভোল্টেজ, তাহলে আমার তো রেজিস্ট্যান্স জানা আছে, তাহলে বের করা লাগতেছে শুধু এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করা লাগতেছে,
তাহলে আমরা কি এই বিন্দুর ভোল্টেজ ড্রপটা পেয়ে যাচ্ছি, আর এই বিন্দুর ভোল্টেজ ড্রপ যা, এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ যা, সেটাই হবে এসি এর বিভব পার্থক্য। আবার এইটার যদি কারেন্টটা জানি যে কি পরিমাণ কারেন্ট পাসের মধ্য দিয়ে ঢুকতেছে, তাহলে এই কারেন্টটা পাইলেই কিন্তু এইটা কি পরিমাণ ভোল্টেজ নষ্ট করছে সেটা বের করতে পারি, আর যে পরিমাণ ভোল্টেজ নষ্ট করবে সেটাই হবে ডি এবং ই অংশের বিভবের পার্থক্য। কথা ক্লিয়ার? তাহলে আমার লাগতেছে কি, লাগতেছে 20 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা লাগতেছে, আর 5 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট আসতেছে সেটা লাগতেছে। এই দুইটা কারেন্ট জানা থাকলেই দুইটার ভোল্টেজ আমি সুন্দর মতো বের করে ফেলতে পারবো। তাহলে শুধু কারেন্ট জানা দরকার। কি জানা দরকার? কারেন্ট। এখন এই কারেন্টটা বের করতে গেলে আমার প্রথমে যেটা লাগবে, এই বর্তনীর মোট কারেন্টটা জানা লাগবে। মোট কারেন্টটা কত খেয়াল করো। আমরা জানি আই ইজ ইকুয়াল, মানে টোটাল কারেন্ট, সোর্স কারেন্ট, এই যে আইএস লিখলাম মানে মোট কারেন্ট আর কি। আই ইজ ইকুয়াল কি, ভি ডিভাইডেড আর, এই যে ভোল্টেজ ডিভাইডেড রেজিস্ট্যান্স। এখন খেয়াল করো, তাহলে আমরা যেহেতু মোট কারেন্ট বের করতেছি, তাহলে মোট ভোল্টেজ কত? বর্তনীর ভোল্টেজ হচ্ছে 96 ভোল্টেজ, এই যে 96 বসাইছি, ডিভাইডেড রেজিস্ট্যান্স মানে কি, রেজিস্ট্যান্স মানে হচ্ছে টোটাল রোধ, তুল্য রোধ। কত বের করছিলাম আমরা? বের করছিলাম 16, এই যে 16 বের করছি। তাহলে এইটা যদি আমরা ভাগ করি তাহলে পাবো কত বলো তো? 96/16, 96 ডিভাইডেড 16, 6 পাবো। তাহলে 6 পেয়ে গেলাম। 6টা কি? 6 অ্যাম্পিয়ার। 6 অ্যাম্পিয়ার কারেন্ট। 6 অ্যাম্পিয়ার কারেন্ট কি? 6 অ্যাম্পিয়ার হচ্ছে টোটাল কারেন্ট বর্তনীর। এখন খেয়াল করো, এখন এই যে 6 অ্যাম্পিয়ার কারেন্ট, এই যে 6 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে তৈরি হয়েছে, খেয়াল করিও। 6 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকলো, ঢোকার পর রাস্তা পাইছে কয়টা? দুইটা। তাহলে দুইটা রাস্তায় সে ভাগ হয়ে যাবে, দুইটা রাস্তায় ভাগ হয়ে যাবে। এখন আমরা দেখব কোন রাস্তায় কি পরিমাণ বাধা আছে। খেয়াল করো, কারেন্ট ঢুকতেছে কত অ্যাম্পিয়ার? কারেন্ট ঢুকতেছে কিন্তু 6 অ্যাম্পিয়ার। এই যে 6 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকলো, ঢোকার পর দুইটা রাস্তায় সে চলে যাবে। এখন এই রাস্তা দিয়ে দেখো সি বিন্দুতে কিন্তু দুইজনে আসবে। দুইজনে কোথায় আসবে? সি বিন্দুতে আসবে অবশ্যই। দুইজনের টার্গেট হচ্ছে এই হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে আসা। তার মানে দুইজন এ থেকে সিতে আসবে, একজন এ থেকে বি হয়ে সিতে আসবে, আরেকজন এ থেকে ডিরেক্ট সিতে যাবে। ঠিক আছে, কারেন্টটা কিন্তু ভাগ হয়ে যাবে। কত কারেন্ট ঢুকছে? 6 অ্যাম্পিয়ার। এখন কথা হচ্ছে এই যে কারেন্ট কোন রাস্তায় কি পরিমাণ যাবে এইটা ডিপেন্ড করবে ওই রাস্তায় বাধা আছে কিরকম। দেখো, যে রাস্তায় বাধা বেশি, খেয়াল করো, যে রাস্তায় বাধা বেশি, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারতেছো বাধা যদি কম বেশি হয় কারেন্টও কম বেশি হবে। তো এখন দেখো এই রাস্তাটা যদি কল্পনা করো, এ বি সি, এই পথে বাধা কত দেখো তো? 8 আর এখানে কত? 12। এই দুটো সিরিজে না? সিরিজে, তাহলে যোগ হবে। তাহলে 12 আর 8 যদি যোগ করো কত পাবা? 20। তার মানে এবিসি পথে বাধা হচ্ছে 20 ওহম। এখন এসি পথে বাধা কত? 20 ওহম। তাহলে এই পথেও বাধা যদি 20 ওহম হয়, এই পথেও বাধা যদি 20 ওহম হয়, তার মানে কারেন্ট আসার পর যেহেতু দুইটা রাস্তায় সমান সমান বাধা, তাহলে অর্ধেক কারেন্ট যাবে এবিসি হয়ে আর অর্ধেক কারেন্ট যাবে সি হয়ে, মানে এসি হয়ে। কেন? কারণ বাধা যেহেতু দুইটাতে সমান, তার মানে সমান সমান এই কারেন্টটা অর্ধেক হয়ে যাবে, দুইটা পথে সমান সমান হয়ে যাবে। কথা কি বুঝছো? কেন সমান হলো? কারণ বাধা সমান দুই পথেই। ঠিক আছে, আচ্ছা, তাহলে খেয়াল করো, তাহলে এই 20 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমি বের করে ফেলতে পারলাম। কত বলো? 20 ওহমের মধ্য দিয়ে, মানে 20 ওহমের মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে কি? আইএসি, অথবা আমি লিখতে পারি সেটাকে আই কত লিখতে পারি? 20। ঠিক আছে, I20। তাহলে I20 কত হবে? I20 হবে যে পরিমাণ কারেন্ট ঢুকছে। কত ঢুকছে? টোটাল ঢুকছে হচ্ছে 6। এই 6 অ্যাম্পিয়ার কারেন্টটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত হবে বলো? 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে 3 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে এইটার কারেন্ট। তাহলে এটার কারেন্ট জানি, এটা রেজিস্ট্যান্স জানি। তাহলে কারেন্টও জানো তুমি, রেজিস্ট্যান্সও জানো, তাহলে তুমি কি ভোল্টেজ বের করতে পারবে না? অবশ্যই পারবা। তাহলে ভোল্টেজ কত হবে বলো? VAC, এই যে VAC, ভি সমান কি বলো তো? I ইন্টু আর। তাহলে I ইন্টু রেজিস্ট্যান্স। তো কারেন্ট কত? কারেন্ট তো আমরা বের করলাম 3, বের করছি না? কারেন্ট 3 ইন্টু রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স হচ্ছে 20, এই যে রেজিস্ট্যান্স হচ্ছে 20। তাহলে কত যায় এখান থেকে বলো? I ইন্টু আর, তাহলে 3 20 60, 60 ভোল্ট। ঠিক আছে, তার মানে ভিএসি, এই যে এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 60 ভোল্ট। তাহলে এসির বিভব পার্থক্য আমি বের করে ফেলছি। এখন কি দরকার? শুধুমাত্র ডি দরকার, এই যে ডিই। এখন দেখো, তাহলে আবার আমরা কি করব? ডিই এর ভোল্টেজ বের করব, মানে ওই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করব। এখন খেয়াল করো, এই দিক থেকে কারেন্ট আসলে কত? এই দিক থেকে কারেন্ট আসছে হচ্ছে 3, এই দিক থেকে আসছে 3, তাহলে 3 3 6। খেয়াল করো, এই দুইটা কারেন্ট 6 ঢুকে দুই রাস্তায় ভাগ হয়ে আবার সি বিন্দুতে এসে দেখো কারেন্ট দুইটাই কি যোগ হয়ে গেছে না? এই দিক থেকে আসলো 3, এই পথে আসলো 3, 3 3 কত? 6। তার মানে সি বিন্দুতে কিন্তু কারেন্টটা টোটাল হয়ে আবার এখানে 6 হয়ে গেছে। এখন এই 6 আবার দুই পথে ভাগ হয়ে আসবে,
এই 6 আবার দুই পথে ভাগ হয়ে আসবে। এখন ভাগ যে হয়ে আসবে, এখন দেখবো কোন পথে বাধা কেমন। এখানেও কিন্তু কত কারেন্ট 6, বুঝছো কিনা? কারণ 6 ঢুকলো, ঢোকার পর তো দুই পথে ভাগ হয়ে গেল, হওয়ার পর আবার সি বিন্দুতে এসে মিলিত হচ্ছে দুইজনে, তাহলে এখানেও কারেন্টটা হচ্ছে 6। এই 6 দুই পথে ভাগ হয়ে যাবে। যাওয়ার সময় আমি দেখব এই পথে বাধা কত, এই পথে বাধা কত। দেখো এই পথে বাধা হচ্ছে 7 আর 5 কত হয় 12, এই দুইটা সিরিজে আছে, মানে শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে যদি থাকে 7 5 12, এই পথে বাধা হচ্ছে 12, এই পথে বাধা কত 12, এই পথেও বাধা 12, এই পথেও বাধা 12, সমান সমান যেহেতু বাধা, তাহলে এই যে 6 এম্পিয়ার কারেন্ট এখানে আসলো, এই 6 এম্পিয়ার আবার এসে কি হবে, বাধা যেহেতু সমান, তাহলে এই দিক দিয়েও যাবে 3, এই দিক দিয়েও যাবে 3, 3 আর 3 6। কথা কি ক্লিয়ার? বাধা যদি সমান হয় অর্ধেক, মানে কারেন্টটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে, সমান সমান ভাগে ভাগ হয়ে যাবে। তার মানে আমি বুঝলাম এই যে 12 I12 এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এর মধ্য দিয়েও কারেন্ট যাচ্ছে কত বলো তো, I12 এর মধ্য দিয়েও কারেন্ট যাচ্ছে কত এম্পিয়ার, এই 6/2 বা 3 এম্পিয়ার। কথা কি ক্লিয়ার? বলো। এখন তাহলে এটার কি কারেন্ট পেয়ে গেছি। আচ্ছা, এইটার কারেন্ট পাইলাম, ঠিক আছে। এই পথের কারেন্টটা পাইছি না? পাইছি তো। এই পথের কারেন্টটা কত? এই পথে যদি 3 আসে, এই পথে যদি 3 আসে, এই পথে 3 আসতেছে না, তার মানে 7-এর মধ্য দিয়েও 3 ঢুকতেছে, এটার মধ্য দিয়েও 3 আসতেছে, কারেন্ট ঢুকতেছে এটার মধ্য দিয়েও এটার মধ্য দিয়েও। 3 ঢুকে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হচ্ছে, তার মানে এটারও কারেন্ট 3, এটারও কারেন্ট 3, তার মানে এই যে 5 ওহম সেটার কারেন্ট কত 3। ও আচ্ছা, আমাদের লাগতেছে তো 5 ওহমের কারেন্ট, তাই না? তাহলে আমরা কি করতে পারি, আমরা এটা 12টাও লিখতে পারো, 5-এরটাও লিখতে পারো। দেখো 5-এর এবং 7-এর এই দুইটার কারেন্ট কিন্তু সমান। এই যে 7-এর মধ্যে দিয়ে যা ঢুকবে সেটাই তো 5-এর মধ্যে দিয়ে বের হবে, তাই না? তাহলে কত ঢুকতেছে বলো? আমরা লিখতে পারি কিন্তু এটাও লিখতে পারি। দেখো এই যে I7 সমান I5, যদিও এগুলো লাগতেছে না, এমনিতে লিখতেছি। তাহলে I7 এবং I5-এর কারেন্টও সমান, সেটা কত বলো? সেটাও কিন্তু 3, এই 6/2 সমান 3। ঠিক আছে, বুঝতেছ? 3 এম্পিয়ার। তাহলে এটার কারেন্ট পেয়ে গেছো, রেজিস্ট্যান্স তো জানো, তাহলে ভোল্টেজ বের করতে আটকায় কি এবার? তাহলে ভোল্টেজ বের করো। এখন আমরা জানি V = IR, V = I × R। কার ভোল্টেজ বের করবো? 5, এবং 5-এর মধ্য দিয়ে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে সেটাই হবে D এবং E বিন্দুর কি, D এবং E বিন্দুর কি বলো? বিভব পার্থক্য, এই যে DE। ঠিক আছে, I × R। তাহলে I এর মান কত, কারেন্ট কত? কারেন্ট পাইছি হচ্ছে 3। রেজিস্ট্যান্স কত বলো তো? রেজিস্ট্যান্স হচ্ছে 5, রেজিস্ট্যান্স হচ্ছে 5। তাহলে এখান থেকে কত আসে? 15 ভোল্ট। কত আসে? 15 ভোল্ট। এখন বলো এসি ও ডি অংশের বিভব পার্থক্য সমান হবে কিনা? না, সমান হবে না, কারণ এসি অংশের বিভব পার্থক্য হচ্ছে 60 ভোল্ট এবং ডি অংশের বিভব পার্থক্য কত? 15 ভোল্ট। তাহলে সমান হবে না। VAC not is equal VDE। সমান হবে কি? না, সমান হবে না। বুঝছো কিনা বলো? আমাকে কিন্তু বলতে হবে বুঝছো কিনা।